নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে AEC2 ইংলিশ পেপারটা নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি কনফিউশন দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছো এই পেপারে আসলে কি পড়তে হবে। সিলেবাসে গ্রামার আছে, স্টোরি রাইটিং আছে, ইজি রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, কিন্তু পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসবে। স্টোরি কি সত্যি লিখতে হবে, ইজি কি মুখস্থ করতে হবে, প্যারাগ্রাফ কি প্র্যাকটিক্যালি আমাদের সেখানে প্র্যাকটিস করে যেতে হবে, নাকি পুরো পরীক্ষাটাই MCQ হবে। আর যদি MCQ হয় তাহলে কোন ইউনিট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করব, কারণ আজ আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের AEC2 ইংলিশ মানে বেসিক অফ ইংলিশ পেপারের অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন একসঙ্গে বিশ্লেষণ করব। প্রতিটা ইউনিটে কি পড়তে হবে, কঠিন ইংরেজি শব্দগুলোর একদম বাংলায় সহজ সরল ভাষায় ব্যাখ্যা, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, আর কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়া যাবে, সব কিছু ধাপে ধাপে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই পিডিএফটাতে আমরা প্রত্যেকটা বিষয় একদম ডিটেলসে এক্সপ্লেন করব। এখানে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস রাখা আছে, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, সাবজেক্টের সিলেবাসের টাইটেল, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। তোমরা যদি এই 4th সেমিস্টারের যে কোনো সাবজেক্টের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো অর্থাৎ লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। আর আজকের এই পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমি বলবো ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করো। পরীক্ষার ঠিক সামনে কিন্তু এই পিডিএফটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব, তোমরা সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এই AEC কোর্সের বা AEC2 যেখান থেকে আমাদের পড়তে হবে বেসিক অফ ইংলিশ, এর আগের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা ছিল। এর আগে 1 নম্বরের কোশ্চেন আসতো, 3 নম্বরের কোশ্চেন আসতো, 5 নম্বরের কোশ্চেন আসতো। কিন্তু তোমরা এখন 2026-এর যে সামনে এক্সাম অ্যাটেন্ড করতে চলেছ, এটার কিন্তু সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নটা পরিবর্তন করে নতুন কোশ্চেন প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। আর নতুন কোশ্চেন প্যাটার্নটাই আমরা কিন্তু এখন আলোচনা করছি। এই কোশ্চেন প্যাটার্ন মেনে তোমাদের পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। আমাদের টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা, এখানে দেখতেই পাচ্ছ মোট 50-এর মধ্যে পরীক্ষার সময় 1.5 ঘন্টা। আমাদের 50-এর মধ্যে 35 নম্বর থাকবে এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেটা আমরা লিখে অ্যাটেন্ড করব। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বিভিন্ন কলেজে হয়ে গিয়েছে 10 নম্বরের, অ্যাটেন্ডেন্সের উপরে তোমাদের 5 নম্বর দেওয়া হবে। আর এই যে 35 নম্বর আমরা লিখিত অ্যাটেন্ড করব, সেটা কিন্তু সম্পূর্ণ MCQ টাইপ হবে। ভালো করে বোঝাতে পারলাম? এই শুরু পেপারের যেমনটা বললাম 50 নম্বরের মোট পরীক্ষা, এন্ড সেমিস্টার 35 নম্বরের, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 10 নম্বরের, অ্যাটেন্ডেন্স রয়েছে 5 নম্বরের, পরীক্ষার সময় 1.5 ঘন্টা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেমিস্টার এন্ড এক্সামিনেশনের 35 নম্বর সম্পূর্ণটাই কিন্তু MCQ ভিত্তিক, অর্থাৎ বড় উত্তর লিখতে হবে না, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তাই এই পেপারের মুখস্থের চেয়ে কনসেপ্ট বোঝা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আর এর আগে যেটা ছিল সেখানে কিন্তু স্টোরি রাইটিং স্পেশালি লিখতে হতো, আর সেটাকে তোমাদের প্র্যাকটিস করে যেতে হতো। এখন কিন্তু সেটা না, এখন তোমাদের প্রধান প্রাধান্য দিতে হবে কনসেপ্টটাকে বোঝা। ঠিক আছে, এই ছিল পুরো নিউ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন একদম ফ্রেশভাবে তোমাদের সামনে শেয়ার করা হলো। এবার আমরা যদি বেসিক অফ ইংলিশের একটু সিলেবাসটা লক্ষ্য করি, এখানে আমরা তো সাজেশনটা আলোচনা করব। তো এখান থেকে শুরু হচ্ছে সিলেবাসের কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে কি পড়তে হবে। আমাদের বেসিক অফ ইংলিশের একটু অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আকাশের পরিস্থিতি খুবই খারাপ, কখন বৃষ্টি আসলে কিন্তু শোনা যাবে না। তো প্রথম অধ্যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং পার্ট অফ স্পিচ, দ্বিতীয়তে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, শর্ট স্টোরি ফ্রম গিভেন হিন্টস, শর্ট স্টোরি রাইটেন ফ্রম গিভেন টাইটেল, এটা রয়েছে, ইজি রাইটিং রয়েছে এবং প্যারাগ্রাফ রাইটিং রয়েছে। এবার আমাদের এগুলো হচ্ছে সিলেবাসের অন্তর্গত। এবার প্রশ্ন হচ্ছে কোন সিলেবাস থেকে আমরা এখন কি পড়বো, কারণ সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটা তো MCQ টাইপ করা হয়েছে। চলো সেটা বুঝে নেওয়া যাক। আমরা প্রথম চ্যাপ্টারে আসব। তো প্রথম চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা প্রথম অধ্যায় বা প্রথম ইউনিট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং পার্ট অফ স্পিচ, মানে পার্ট অফ স্পিচ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করা। তো পুরো সিলেবাসের মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটের নাম আমাকে বলতে হয় তাহলে আমি নিঃসন্দেহে এই প্রথম অধ্যায়টার কথাই বলবো, কারণ গ্রামারের ভিত্তিটাই তৈরি হয় এই অধ্যায় থেকে। আর এখানে তোমাদের পড়তে হবে কি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এগুলো কি, অনেকের মাথায় প্রশ্ন থাকতেই পারে যে এগুলো আসলে কি। যারা কোনো দিনও
গ্রামার পড়নি বা কোনো কিছু জানো না, তোমাদের সুবিধার্থে একটু সংক্ষেপে জানিয়ে রাখবো। তবে এটা সম্পূর্ণটাই কনসেপচুয়াল, যারা প্র্যাকটিস করবে তারাই পারবে। এটা কিন্তু এই মুখস্থ করার বিষয় না, এটা আউট অফ সিলেবাস কোশ্চেন আসবে। নাউন প্রথমে বলি। নাউন কি? নাউন বলতে বোঝায় ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম। যেমন রহিম, কলকাতা, বই, স্কুল, এগুলো নাউনের অন্তর্গত। প্রোনাউন কি? প্রোনাউন হলো নাউনের বিপরীতে বা পরিবর্তে ব্যবহৃত শব্দ। যেমন হি, তারপরে শি, তারপরে দে বা উই, এগুলো কিন্তু প্রোনাউন। ঠিক আছে, এরপরে আসবে ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব হলো বা ভার্বের কাজ হলো বা ভার্ব হলো কাজ বোঝানোর শব্দ। যেমন রিড, রিড মানে কি? পড়া, এটা একটা কাজ বোঝানোর শব্দ, এটার মাধ্যমে বোঝা যায় যে পড়ছে। রাইট মানে লেখা। প্লে, WRITE, প্লে, তারপরে গো, এগুলো হচ্ছে ভার্বের কাজ বা কাজ বোঝায় ভার্ব দ্বারা। এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো হয়। যেমন গুড, এটা কোনো ব্যক্তির বা কোনো স্টুডেন্টের গুণ বোঝানো হবে। তারপরে বিউটিফুল, তারপরে ধরো হনেস্ট, এই ধরনের গুণগুলোকে আমরা অ্যাডজেক্টিভ দ্বারা বোঝাবো। অ্যাডভার্ব রয়েছে। অ্যাডভার্ব হলো মানে কাজটি কীভাবে হচ্ছে তা বোঝানো। যেমন স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, এই ধরনের। তারপরে প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশন হলো অবস্থান বা সম্পর্ক বোঝানোর যে শব্দ। যেমন ইন, তারপরে অন দ্য টেবল, এরকম, আন্ডার দ্য টেবল, বিটুইন, এই ধরনের। তারপরে কনজাংশন রয়েছে। কনজাংশন হলো দুটো শব্দ বা বাক্যকে যুক্ত করে এমন। যেমন অ্যান্ড, অ্যান্ড মানে সামনে কিছু আছে, পিছনে কিছু আছে, মাঝখানে অ্যান্ড মানে দুটো শব্দকে এখানে বা দুটো বাক্যকে এখানে যুক্ত করলো। বাট, ঠিক আছে, অর, এই ধরনের শব্দকে আমরা কনজাংশন বুঝবো। তারপরে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হলো হঠাৎ আবেগ প্রকাশকারী যে শব্দ। যেমন ও, রে, এই ধরনের শব্দ। অ্যালাস, এই ধরনের। কেউ যখন মনে করো একটা ম্যাচ চলছে, ধরো লাস্ট বলে 5 রান লাগে, 5 রান হলে ম্যাচটা জেতা যাবে, ঠিক আছে। তো সেই সময় ব্যাটসম্যান 4 মারলো, সবাই উত্তেজিত, তো 4 মারলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যাবে, তাই না? ম্যাচটা ড্র হয়ে গেল, কিন্তু শেষে দেখা গেল বলটা নো বল হয়েছে। এবার কিন্তু এই যে একটা মানে অনুভূতি, হঠাৎ যখন একটা আবেগ, মানে করো আবেগ প্রকাশকারী যে শব্দ, তখন ও, এই ধরনের শব্দ একটা বলি না। আর যখন কেউ জিতেই গেল তখন তো আলাদা এই শব্দ, এই ধরনের। তো এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে এই প্রথম অধ্যায় থেকে, চলো সেটা একটু আলোচনা করি। ধরো প্রথম কোশ্চেনটা, হি ইজ এ ভেরি ড্যাশ স্টুডেন্ট। এখানে দেখো 4টা অপশান রয়েছে। তো এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু গুণ বোঝাবে স্টুডেন্টটার। তো এখানে উত্তরটা হচ্ছে আমাদের হনেস্ট। হনেস্ট কোথায় রয়েছে? হনেস্ট হচ্ছে অপশান নম্বর বি। তো গুণের মাধ্যমে এটা বোঝাতে চাইছে। তো এভাবে কিন্তু MCQ টাইপের কোশ্চেন আসবে। হয়তো এগুলো আরও ডিটেলসে আলোচনা করা যেত, বাট এখন তো প্রত্যেকটা বিষয় আলোচনা করার সময় সেরকমটা নাই। যারা গ্রামার প্র্যাকটিস করেছো তোমরাই বুঝবে ব্যাপারটা। আইডেন্টিফাই দ্য ভার্ব, একটা এরকম কোশ্চেন পারে, রিনা মানে কোশ্চেন আসতে পারে, রিনা রিডস এ বুক। এখানে ভার্বটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে রিনা রিডস এ বুক, এখানে ভার্ব মানে কি? ভার্ব মানে একটু আগে তোমাদের কি বললাম, ভার্ব মানে কাজ বোঝায়। তাহলে এখানে কাজটা কি? পড়াটা কাজ। তাহলে রিডস কোথায় রয়েছে? এটা আমাদের কাজ, এটা অপশন নম্বর বি আমাদের সঠিক। এভাবে কিন্তু MCQ টাইপের কোশ্চেন আসবে। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথম অধ্যায়টা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, আমি যেটা বললাম। আর এখানে অবশ্যই যে ডেফিনেশনগুলো, নাউন, আইডেন্টিফাই, এগুলো ভার্ব যেগুলো বললাম, এগুলো তোমাদের ডেফিনেশন মুখস্থ না করে কিন্তু ব্যবহারটা বুঝতে হবে, তাহলেই কিন্তু প্রথম অধ্যায়টা ক্লিয়ার করতে পারবে। আর প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। 8 থেকে 10টা কোশ্চেন প্রথম অধ্যায় থেকেই আসবে, এটা মাথায় রাখো। ইউনিট 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর মানে বাক্যে রূপান্তর করা। প্রথম অধ্যায়ের পরে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম আমাকে বলতে হয়, সেটা অবশ্যই ইউনিট 2। এখানে তোমাদের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, তারপরে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো পড়তে হবে। এখন যদি কেউ বলো যে এগুলো আসলে কি, একটা ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে বোঝানো যাবে না, জাস্ট সংক্ষেপে একটু বলি। অ্যাক্টিভ ভয়েস বলতে বোঝায় যে যেখানে কর্তা নিজে কাজটি করছে, যেমন রাম রাইটস এ লেটার, সে নিজে লিখছে লেটারটা, চিঠিটা, এই ধরনের, এটা অ্যাক্টিভ ভয়েস। এরপরে যদি প্যাসিভ ভয়েস সম্পর্কে বলি, তো প্যাসিভ ভয়েস বলতে বোঝায় যেখানে কাজটি যার উপর হচ্ছে তাকে গুরুত্ব দেওয়া। যেমন এ লেটার ইজ রিটেন বাই রাম, ঠিক আছে, এ লেটার ইজ রিটেন বাই রাম। ধরো এখানে লিখলাম রাম
রাইটস এ লেটার, এর মাধ্যমে লেটার লিখলাম। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসের একটা মানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এই লাইনটা। এটা যখন প্যাসিভে হবে তখন কিন্তু এ লেটার এখানে আসবে। এ যারা জানো তোমরা কিভাবে করতে হয় এটা জানো। এ লেটার এখানে সংক্ষিপ্ত আকারেই লিখতে হচ্ছে। এ লেটার ইজ রিটেন বাই রাম, এটা কিন্তু হয়ে গেল প্যাসিভ ভয়েস। এই ধরনের যে ব্যাপারগুলো আছে এগুলো হয়। তারপরে এখানে রয়েছে ডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট স্পিচ হলো কারো কথা হুবহু উদ্ধৃত করে বলা, যেমন হি সেইড আই অ্যাম হ্যাপি, এইভাবে এটা ডাইরেক্ট স্পিচের মধ্যে পড়বে। ইনডাইরেক্ট স্পিচ রয়েছে। ইনডাইরেক্ট স্পিচ কি? ইনডাইরেক্ট স্পিচ হলো সেই কথাটিকেই নিজের ভাষায় বলা। হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, যেমন ডাইরেক্ট স্পিচ যদি কেউ বলে হি সেইড আই অ্যাম হ্যাপি, সেটাই ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এবার পজিটিভ রয়েছে, নেগেটিভ রয়েছে। পজিটিভের মধ্যে যদি একটু সংক্ষেপে বলতে চাই, যেমন হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে, এটা পজিটিভ সেন্টেন্সের সাধারণ ইতিবাচক বাক্য একটা। আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে একটা যদি বলি যে হি ইজ নট এ স্টুডেন্ট, এটা নট আছে, নো যুক্ত বাক্য, এগুলোকে নেগেটিভ বলে। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। অ্যাসার্টিভের মধ্যে ধরো, যদিও আমি ইংলিশে এত কিছু পারদর্শী নই, জাস্ট সংক্ষেপে একটু তোমাদের বোঝাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে যেমন মানে কি বলে, আই লিভ ইন জোরশিমুলি, আই লিভ ইন মাথাভাঙা, আই লিভ ইন জামালদা, এই ধরনের যে আমি যদি বলি তাহলে এই যে জামালদা, কলকাতা, এই যে সাধারণ বিবৃতিমূলক বাক্যগুলো আই লিভ ইন কলকাতা, জামালদা, মাথাভাঙ্গা, কোচবিহার, এই ধরনের যে রয়েছে এই ধরনের ব্যাপারগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে রাখবো। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য, যেমন হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে, হোয়াটস ইউর নেম, এই ধরনের যে কোশ্চেনমূলক চিহ্নগুলো এগুলোকে আমরা বলবো। ধরো দিয়ে একটা ডেমো বা কোশ্চেন একটা দেখিয়ে দিই। রাম রাইটস এ লেটার, এর প্যাসিভ ভয়েস কোনটি? সঠিক উত্তর হবে এ লেটার ইজ রিটেন বাই রাম, তাই না? তাহলে এটা হচ্ছে, এগুলো তো ভয়েস চেঞ্জের মধ্যে পড়ে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এ লেটারটা সামনে আসে, রামটা শেষে যায়, তার আগে বাই আসে, এটা ইজ না অ্যাম ইজ আরের মধ্যে কিছু একটা হবে। আর রাইটের যে ভিত্রি সেটা কিন্তু এখানে বসাতে হয়। তো যাই হোক, সেগুলো কনসেপচুয়াল ব্যাপার, এগুলো এখানে বললেই হয়তো অনেকটাই সময় চলে যাবে। হি সেইড আই অ্যাম হ্যাপি, একটু আগে তোমাদের যে উদাহরণটা বললাম, হি সেইড আই অ্যাম হ্যাপি, এটা ইনডাইরেক্ট স্পিচ কোনটা? এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। তো এটার উত্তর হবে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, অপশন নম্বর এ। এরকম কোশ্চেন কিন্তু আসবে। এবার সবথেকে ভাইটাল টপিক আর একটা কথা বলি, প্রথম চ্যাপ্টারে যদি 8 থেকে 10টা কোশ্চেন আসে, তো দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5 থেকে 8টা কোশ্চেন আসা বাধ্যতামূলক। প্রথম দুটো চ্যাপ্টার সব থেকে গুরুত্বপূর্ণ। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আসি তৃতীয় চ্যাপ্টারে। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে শর্ট স্টোরি রিটেন বাই গিভেন হিন্টস অ্যান্ড গিভেন টাইটেল। এখানে তোমাদের সূত্র বা শিরোনাম দেখে গল্প লেখা হবে। এখানে অনেকেই ভাবতে পারো যে তাহলে পরীক্ষায় স্টোরি লিখতে হবে নাকি, সেটা না। যেহেতু পরীক্ষাটা এমসিকিউ ভিত্তিক, তাই স্টোরির কনসেপ্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনায় বেশি। এখানে তোমাদের স্টোরি, টাইটেল, হিন্টস, তারপরে থিম, মোরাল, প্লট, ক্যারেক্টার, এই সম্পর্কে জানতে হবে। স্টোরি মানে কি? স্টোরি মানে গল্প। টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে শিরোনাম। হিন্টস মানে কি? হিন্টস মানে সূত্র বা সংকেত। থিম মানে কি? থিম মানে গল্পটির মূল ভাব। মোরাল মানে কি? গল্প থেকে পাওয়া শিক্ষা। প্লট মানে কি? প্লট মানে গল্পের ঘটনাগুলোর বিন্যাস। ক্যারেক্টার মানে কি? গল্পের প্রধান চরিত্র। অতি অবশ্যই আমি আমার জীবন নিয়ে একটা অবশ্যই তোমাদের গল্প শোনাবো, সেটা পরে। তো এই ধরনের ব্যাপারগুলোকে আমরা একসাথে এখানে রাখবো। ধরো এখানে কোশ্চেন আসলো যে দ্য লেসন অ্যাট দ্য এন্ড অফ এ স্টোরি ইজ কল্ড, একটা লেসন মানে গল্পের শেষে আমরা যে লেসনটা সেখানে পাই সেটাকে কি বলা হবে? সেটাকে কি বলা হবে? একটু আগেই বললাম, সেটাকে মরাল বলা হবে। গল্পটি থেকে যে শিক্ষা আমরা পাই সেটাকে আমরা মরাল বলি। নেক্সট আবার একটা প্রশ্ন আসতে পারে, যা মেইন আইডিয়া অফ দ্য স্টোরি ইজ কল্ড, সেটা হচ্ছে থিম। থিমের ওপর কিন্তু মেইন আইডিয়াটা নির্ভর করে। এটা হচ্ছে পুরো গল্প। আমরা চতুর্থ চ্যাপ্টারে যাব। ইজি রাইটিং, এসে রাইটিং, যাই উচ্চারণ করো না কেন, এটা তোমাদের এখানে অনেকেই ভয় পেয়ে যাও যে কিন্তু এখানে আসল ব্যাপারটা হচ্ছে এসে আমাদের লিখতে হবে না, এটা ভাবার কারণ নেই, এটা চিন্তারও বাইরে। এটা আমাদের এমসিকিউ স্ট্রাকচারাল হবে। তো এটার স্ট্রাকচারালটা, এসের যে স্ট্রাকচারালটা সেটা তোমাদের বুঝতে হবে। এসে মানে হচ্ছে প্রবন্ধ। এখানে ইন্ট্রোডাকশন, বডি রয়েছে, কনক্লুশন অ্যান্ড টপিক, এই ধরনের ধারণা তোমাদের রাখতে হবে। এসে মানে কি? এসে মানে হচ্ছে যেমনটা বললাম প্রবন্ধ। ইন্ট্রোডাকশন মানে কি? সব কিছুরই একটা এসে রাইটিংয়ের যে ভূমিকা থাকে, ইন্ট্রোডাকশন সেটাকে ভূমিকা, তারপরে মেন বডি শুরু হয়, তারপরে কনক্লুশন উপসংহার থাকে, তারপরে টপিক থাকে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য এসে ইজ কল্ড,
মানে এসের ফার্স্ট পার্টটাকে আমরা কি বলবো এখানে বললাম, ইন্ট্রোডাকশন দিয়েই শুরু হচ্ছে, তো ইন্ট্রোডাকশন এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, কনসেপ্ট আসবে, ঠিক আছে, তোমাদের স্টোরি এসে লিখতে হবে না, ঠিক আছে। দ্য লাস্ট পার্ট অফ দ্য এসে কনক্লুশন হবে, এখানে সঠিক উত্তরটা লিখে দিয়েছি আমি, মানে শেষেরটাকে কি বলে তোমরা উত্তর লেখো না, ভূমিকা দিয়ে, শেষে উপসংহার থাকে, মাঝখানে বডিটা থাকে, এভাবে। শেষ চ্যাপ্টার অধ্যায় নম্বর 5, যেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, মানে অনুচ্ছেদ রচনা। আর প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে বরং গঠন সম্পর্কে তোমাদের এখানে ধারণা রাখতে হবে। এখানে তোমাদের প্যারাগ্রাফ, টপিক সেন্টেন্স, সাপোর্টিং স্টেটমেন্ট, কনক্লুশন স্টেটমেন্ট, সাপোর্টিং সেন্টেন্স, তারপরে কনক্লুডিং সেন্টেন্স, সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে কিন্তু জানতে হবে। প্যারাগ্রাফ মানে কি? অনুচ্ছেদ। টপিক সেন্টেন্স মানে কি? প্যারাগ্রাফের যে মূল বাক্যটা। তারপরে সাপোর্টিং সেন্টেন্স রয়েছে, সাপোর্টিং সেন্টেন্স মানে একটা মূল বক্তব্য, সেটাকে ব্যাখ্যা করা, ঠিক আছে। কনক্লুডিং সেন্টেন্স হলো শেষ বা সমাপ্তিকর বাক্য। সেন্ট্রাল আইডিয়া হলো প্যারাগ্রাফের মূল ধারণা। এগুলো একটু বলে দিলাম, এখানে সেই টাইপের কিছু কোশ্চেন রয়েছে। এটার প্রথম উত্তরটা হচ্ছে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড, সেটাকে কি বলবে? সেটাকে অবশ্যই টপিক সেন্টেন্স বলবে। কোথায় রয়েছে টপিক সেন্টেন্স? আবার আর একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, দুই একটা, প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কোশ্চেন আমি ডেমো আকারে তোমাদের দেখিয়ে দিলাম, সময় থাকলে হয়তো আরও প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে দেবো পরবর্তীতে। এ প্যারাগ্রাফ জেনারেলি ডিলস উইথ, কিসের ওপর ডিলস করে? ওয়ান সেন্ট্রাল আইডিয়ার ওপর প্যারাগ্রাফ কিন্তু ডিলস করে বা মানে লেখা হয়, তারপরে পুরোটাকে আমরা এক্সপ্লেন করি। তো এই ছিল পুরো গল্প, একদম সহজ সরল ভাষায় প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আলোচনা করা হয়ে গেল, অনেক সময় নিয়ে, যদিও প্রত্যেকটা বিষয় আলোচনা করার পরেও অনেক কিছু কিন্তু আমাদের মাথায় চিন্তা থাকতেই পারে। কোন কোন চিন্তা রয়েছে কমেন্ট সেকশনে জানাও, আর আমরা পরবর্তীতে হয়তো সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আজকের এই ভিডিওটিতে আমরা AC টু বেসিক অফ ইংলিশের সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, ইউনিট ওয়াইজ অ্যানালাইজ, তারপরে অ্যানালাইসিস বলো, MCQ এবং প্যারাগ্রাফ যে বা প্রিপারেশনের স্ট্র্যাটাজি, সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এখন তোমাদের মধ্যে বা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল কোন অধ্যায়ে কী পড়তে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অতি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।